আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে বিষয়বস্তু নির্ধারণ করেছি আলোচনার জন্য, এটি আমার অন্যান্য ভিডিও থেকে একেবারে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ভিন্নতর। এর কারণ হলো যে আমি প্রথম থেকে যে সন্দেহটা করছিলাম, সেই সন্দেহটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী রয়েছেন, সাহায্যকারী রয়েছেন, বন্ধু এবং যারা শুভানুধ্যায়ী রয়েছেন, তারা ক্ষমতার মসনদে বসে এই মসনদটিকে বড় বেশি ভালোবেসে ফেলেছেন। দ্বিতীয়ত, এই মসনদটিকে দীর্ঘস্থায়ী করার জন্যে, এই আরাম কেদারায় আরও দীর্ঘদিন বসে থাকার জন্যে যে সলা পরামর্শ দরকার, বুদ্ধি দরকার, কৌশল দরকার, সব কিছুই তারা অবলম্বন করছেন। এবং এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য দেশি বিদেশি যে সকল বুদ্ধি দরকার, পরামর্শ দরকার, সাহায্য দরকার, সহযোগিতা দরকার, নানা রকম ফন্দি দরকার, ফিকির দরকার, সব কিছু সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। এইভাবে সেই গত ১১ মাস ধরে আমরা অনেকেই যে সন্দেহ প্রকাশ করেছিলাম, সেই সন্দেহটি এখন কোনো অবস্থাতে আছে, এটা আপনারা যারা দর্শক তারা ভালো জানেন। এখন বোঝার চেষ্টা করুন, আমরা বলেছিলাম যে তারা তাদের শক্তি সামর্থ্য সর্বোচ্চ ব্যবহার করে চেষ্টা করবেন যেন এখানে ক্ষমতায় থাকা যায়, এবং কোনো অবস্থাতে একটা নির্বাচন খুব তড়িঘড়ি করে ডিসেম্বরে হোক, জানুয়ারি মাসে হোক, ফেব্রুয়ারি কিংবা ২০২৬ সনের এপ্রিলে হোক অথবা জুনে হোক, এইরকম যে কথাবার্তা তারা বলছেন, প্রায় সব কথার সঙ্গে শর্ত রয়েছে। এটা হলে তো ওটা হবে, ওটা হলে তো ওটা হবে না। তারপরে তারা যে কথাগুলো বলছেন, সে কথা আবার তাদের যারা কর্মী সমর্থক রয়েছেন, সাহায্যকারী রয়েছেন, তারা একই ভাষায় কথা বলছেন। আবার তাদের কর্মী সমর্থকরা রাজনীতির ময়দানে যে সকল কথাবার্তা বলছেন, সেগুলো আবার এসে রাজপ্রাসাদ থেকে তারা সেগুলো সিল সাপোর্ট দিয়ে দিচ্ছেন, এবং এভাবেই ২০২৫ সনের জুলাই মাস শেষ হতে চলল। এখন জুলাই মাসের যে দিনটিতে, অর্থাৎ শেষ দিনটিতে আমি ভিডিওটি করছি, এখন পর্যন্ত সেই যে জুলাই চার্টার, সেই জুলাই চার্টার নিয়ে নানা রকম মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এটার একটা খসড়া তৈরি করা হয়েছে। কিছু কিছু রাজনৈতিক দল বলছে যে এই খসড়ায় তারা স্বাক্ষর করবে না, বা এটার মধ্যে আসলে জুলাইয়ের যে স্পিরিট সেটা ফুটে ওঠেনি। এটা একটা গতানুগতিক, যেটা 1990 সনের এরশাদ পতনের পরে যে একটা ৩ জোটের রূপরেখা হয়েছিল, ওইরকম একটা ভাষা চুক্তি, যে চুক্তির কোনো আইনগত ভিত্তি নেই এবং যে চুক্তির কোনো ইনডেমিনিটি নেই। জুলাই আগস্টের যে বিপ্লবী যারা আছেন, তারা আগামীতে যে সকল বিচারের মুখোমুখি হওয়ার আশঙ্কা করছেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের আশঙ্কা করছেন, কিংবা আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা ইচ্ছে করলে এই জুলাই বিপ্লবীদেরকে যদি ফাঁসাতে চান, তো সেক্ষেত্রে যে সকল আইনি ফাঁকফোকর রয়েছে, সেই ফাঁকফোকর বন্ধ করার জন্য তারা প্রথম থেকে জুলাই চার্টারের কথা বলছিল, এবং সেই জুলাই চার্টার হবে এরকম একটা চার্টার যা কিনা পুরো সরকার ব্যবস্থাকে পরিবর্তন করে ফেলবে। তারপরে এর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্তৃত্ব এবং ক্ষমতা এককভাবে প্রতিষ্ঠিত হবে। সরকারের যে ধরন এবং প্রকৃতি, এটা পাল্টে যাবে। এটি একটা বিপ্লবী সরকার হিসেবে আত্মপ্রকাশ করবে, এবং সরকারের যে কোনো সিদ্ধান্তই তখন আইনে পরিণত হবে। তো এরকম যে ডিমান্ড বিপ্লবীদের পক্ষ থেকে, সেটি এই যে জুলাই খসড়া করা হয়েছে, যেটাকে জুলাই চার্টার বলা হচ্ছে, সেটার যে খসড়া, সেই খসড়ার মধ্যে এই কথাগুলো না থাকার কারণে বিপ্লবীরা এটা মানতে চাচ্ছেন না। অন্যদিকে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারাও কিন্তু এটা যে খুব বেশি আগ্রহ সহকারে পড়ছেন, দেখছেন, স্বাক্ষর করছেন। এটা যে আসলে কোনো রকম রাজনৈতিক মূল্য, সাংবিধানিক মূল্য বা প্রয়োজনীয়তা রয়েছে, এটা রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ওইরকম তেমন কিছু দেখিনি। আমি নিজে ব্যক্তিগতভাবে যা কিছু শুনেছি, যতটুকু দেখেছি, এটা আসলে একটা অপ্রয়োজনীয়, যা করা হয়েছে এতে কোনো পক্ষেরই এখানে কোনো পারপাস সার্ভ হবে না। এটা ওয়েস্টেজ অফ টাইম, মানি অ্যান্ড এনার্জি। এটা হলেও কিছু আসে যায় না, না হলেও কিছু আসে যায় না, এরকম একটা চার্টার তৈরি করা হয়েছে। বাই দ্য ওয়ে, এখানে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে একটি ধাপ, গত ১১ মাস ধরে আমরা বলে আসছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সহকর্মী রয়েছেন, তারা নির্বাচনকে বিলম্বিত করার জন্য, প্রলম্বিত করার জন্য, কিংবা পুরো ক্ষমতাটা তাদের কুক্ষিগত করে রাখার জন্য, অ্যাটলিস্ট ৫ বছর ক্ষমতায় থাকার জন্য
তারা নানা রকম ছলচাতুরি কলাকৌশল করে যাচ্ছেন। কিন্তু গত 15 দিনের যে খবর, সেই 15 দিনের খবর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সহকারী রয়েছেন সরকারে, তারা তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতার ব্যাপ্তিতে ভারসাম্য হারিয়ে ফেলেছেন। যারা মন্ত্রণালয় চালাচ্ছেন, যারা দপ্তর চালাচ্ছেন, কিংবা যে বিষয়গুলো তারা দেখছেন, সেই বিষয়গুলোর উপর তাদের যে পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, এই জিনিসটি এই 2025 সনের জুলাই মাসে এসে আমরা দেখলাম যে একেবারেই নেই। এর আগে আমাদের মনে হতো তারাই চালাচ্ছেন, কিন্তু তারা আরও দীর্ঘমেয়াদে চালাতে চান। আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে তারা চালাতে পারছেন না এবং তাদের কথা কেউ শুনছেন না, আর তারা কাউকে তাদের কথা শোনাতে বাধ্য করতে পারছেন না। ফলে মন্ত্রণালয়ের ভেতরে বাইরে, জেলা প্রশাসন, সচিবালয়, উপজেলা প্রশাসন, এর মধ্যে যে একটা সেতু বন্ধন থাকা দরকার, এটা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে কেউ কারো কথা শুনছে না, দুর্নীতি লাগামহীন হয়ে পড়েছে এবং এই দুর্নীতি একেবারে টপ টু লো, প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে একেবারে সর্বনিম্ন স্তর পর্যন্ত পাগলা ঘোড়ার মতো ছুটে চলছে। চাঁদাবাজি, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, সামাজিক অবক্ষয় থেকে শুরু করে আরও যা কিছু রয়েছে, কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নেই। সমাজের নিয়ন্ত্রণ নেই, রাষ্ট্রের নেই, সরকারের নেই। ফলে কি হলো, অনেক যারা কন্টেন্ট তৈরি করেন আমাদের মতো, যাদের সমাজে বেশ পরিচিতি রয়েছে এবং দীর্ঘদিন ধরে, গত 30-40 বছর ধরে, কেউ হয়তো নামকরা সাংবাদিক, কেউ হয়তো নামকরা অর্থনীতিবিদ, তারা এই গত 15 দিন ধরে বলা শুরু করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে নির্বাচন দেওয়া সম্ভব নয়। মানে তার পক্ষে একটা নির্বাচন অনুষ্ঠান বা নির্বাচন পরিচালনা করা একেবারে অসম্ভব একটা বিষয়। কথাটা গত 2 সপ্তাহ ধরে দেশের প্রথিতযশা যারা সাংবাদিক, যারা বুদ্ধিজীবী, যারা সেই গত 3 দশক ধরে এদেশের রাজনীতির মাস্টার মাইন্ড, মানে তারা যেদিকে হেলেছেন রাজনীতি ওদিকে হেলেছে, তারা যার পতন চেয়েছেন তার পতন দীর্ঘমেয়াদে হয়েছে, তারা যার উন্নয়ন চেয়েছেন, যাকে হিরো বানাতে চেয়েছেন, তারাই হিরো হয়েছেন। তো সেই মানুষগুলো, এই আমি যে কথাগুলো বলছি আজকে, যেটা আমি কখনো বলিনি, সেই দেখলাম যে তাদের কন্টেন্ট সেই কথাগুলো ফুটে উঠেছে। যেমন আমি 3 জন লোকের নাম বলি। একজন হলো তৃতীয় মাত্রার জিল্লুর রহমান সাহেব। আমি যে শিরোনামটি করেছি, উনি সেটাকে আরও ডাইরেক্ট হইতে একটা শিরোনাম করে ওনার যে নিজের পডকাস্ট, সেখানে তিনি সেটা বর্ণনা করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কোনো নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। দ্যাটস অল। জিল্লুর রহমান, তৃতীয় মাত্রা, চ্যানেল আই, এই অনুষ্ঠানটি এবং তার যে সোশ্যাল ইনফ্লুয়েন্স, তার সঙ্গে সঙ্গে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এবং ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কানেক্টিভিটির সঙ্গে তিনি যে কথা বলছেন, সে কথা নর্মাল একজন ইউটিউবারের কথা মনে করার মতো গণ্ড মূর্খ এদেশে খুব কম রয়েছে, তার কথার ওজন আছে। দ্বিতীয় যে ব্যক্তি, তিনি নুরুল কবির সাহেব, সাংবাদিক নুরুল কবির সাহেব। এখন সাংবাদিক নুরুল কবির সাহেবের কতগুলো কথাবার্তা, উনি সবসময় ন্যায়ের পক্ষে কথা বলেন, তারপর যেটা সত্য সত্য বলেন, সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, এবং এই ভদ্রলোককে আমরা একজন সাহসী, একজন পয়েন্টিভ, টু দ্য পয়েন্টে কথা বলা এবং নিরপেক্ষতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা, যেটা তিনি করে আসছেন বিগত 1/11 থেকে, 2006-07 সন থেকে, এবং এটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। কেবলই মাত্র ওনাকে একবার একটু বিব্রত হতে দেখেছিলাম, সেটা হলো উনি RTVর একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সত্য কথা বলা শুরু করছিলেন, আর ঠিক সেই সময়টিতে বেনজির ছিলেন সেখানে আইজিপি। তো আইজিপি বেনজির সাহেব, তিনি তার স্বাভাবিকভাবে বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে অনেকটা ধমকের সুরে, অনেকটা হুমকির সুরে এই প্রথম সেই নুরুল কবির সাহেবের সামনে বাংলাদেশে যদি কেউ বলে থাকে সেটা বেনজির বলেছিলেন। তাকে যেভাবে তিনি কথা বলেছিলেন ওটা খুব দৃষ্টিকটু ছিল, এবং নুরুল কবির সাহেব আত্মমর্যাদা এবং সম্মান বাঁচানোর জন্য একটু চুপ হয়ে গিয়েছিলেন। এর কারণ হলো তখন খুন, গুম, মিথ্যা মামলা, ভুয়া মামলা এত বেশি চলছিল যে কোনো মানুষকে ভ্যানিশ করে দিলে এই সমাজে একটা উফ শব্দ করার মতো কোনো লোক ছিল না। ফলে ওই দিন ওই একটি অনুষ্ঠানে আমি জনাব নুরুল কবিরকে দেখেছি যে তিনি আর এগোননি, ইচ্ছে করে এগোননি।
পরবর্তীতে উনি যে সকল টিভি টক শোতে গিয়েছেন, বিশেষ করে তৃতীয় মাত্রাতে গিয়েছেন, এককভাবে গিয়েছেন, এরকম কারোর সঙ্গে যাননি। আর বাইরের বেশিরভাগ টেলিভিশন টক শোতে তিনি হয়তো নিষিদ্ধ ছিলেন। তো সেই মানুষটি এই জমানাতে এসে নরমালি তার ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করার কথা, কিন্তু প্রথম দিন থেকেই তিনি তার মতো করে বলে যাচ্ছেন। এমনকি তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা সাক্ষাৎকার নিয়েছেন, এটা যুগান্তকারী সাক্ষাৎকার। বাংলাদেশে এই ধরনের সাক্ষাৎকার সাধারণত হয়নি। এবং সাম্প্রতিক সময় তিনি যে রিভোল্ট করেছেন সেটা হলো প্রেস কাউন্সিল। বাংলাদেশ প্রেস কাউন্সিল সংবাদপত্র নিয়ন্ত্রণ, সংবাদপত্রের যে মধ্যে বিরোধ নিষ্পত্তি করা, জনগণ এবং সংবাদপত্র মালিক এবং সাংবাদিকদের মধ্যে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কোয়াসি জুডিশিয়াল বডি হিসেবে সর্বোচ্চ প্রতিষ্ঠান। এখানে একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি থাকেন চেয়ারম্যান, আর অন্যান্য যারা থাকেন তাদেরকে মর্যাদা দেওয়া হয় বিচারপতি, মানে হাইকোর্টের বিচারপতির পদমর্যাদা সম্পন্ন, মানে যারা মেম্বার থাকেন। তো এটা অর্থনৈতিকভাবে লোভনীয় পদ নয়, কিন্তু সম্মান এবং মর্যাদার জন্য এটা লোভনীয় পদ। সংসদ সদস্য হিসেবে আমি ওখানে 3 বছর দায়িত্ব পালন করেছি প্রেস কাউন্সিলের সদস্য হিসাবে। তো কাজে অনেকে এটা হওয়ার জন্য সাংবাদিকদের মধ্যে, ওখানে সাংবাদিকদের প্রতিনিধি থাকে, পার্লামেন্টের প্রতিনিধি থাকে। তো ইটস এ ভেরি পাওয়ারফুল বডি। এটা ফাংশন নেই, অত কাজকর্ম করে না, কিন্তু এটা একটা পাওয়ারফুল বডি এবং এখানে সবাই যেতে চায়। তো ওই জায়গাতে সদস্য হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করে সরকার একটা গেজেট প্রকাশ করেছে, সেইটা নিয়ে তিনি রিভোল্ট করেছেন এবং তিনি বলেছেন যে তার নামটি বাদ দেওয়া হোক। আর দ্বিতীয়ত হলো যে তার নামটি নির্ভুলভাবে এই যে সরকার লিখতে পারেনি, তো সেই সরকারের একটা মন্ত্রণালয়ের অধীন একটা বডিতে তিনি কাজ করবেন, মানে এটা তার কাছে খুব অবমাননাকর মনে হয়েছে। ইট মিনস দ্য গভর্নমেন্ট ইজ নট ফাংশনিং অ্যাজ ওয়েল। তো এই বিষয়টি বুঝতে হবে যে একটি সরকার সে যেভাবে পদে পদে অপমানিত হচ্ছে, অর্থাৎ তিনি যেটা বলছেন, নুরুল কবির সাহেব যেটা বলছেন যে তাকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে, তার অনুমতি নেওয়া হয়নি, তার সঙ্গে আলোচনা করা হয়নি এবং তার সম্মতি নেওয়া হয়নি। এটা খুবই আপত্তিকর। এর থেকেই বোঝা যায় যে সরকার কতটা দেউলিয়া হয়ে পড়েছে, অথবা কতটা মানে অহমিকা বোধে তাদেরকে পেয়ে বসেছে যে তারা রুটি ছেড়ে দিলে, ছুঁড়ে দিলে মানে যে কোনো মানুষ সেটা রুটি গ্রহণ করবে। মানে একটা জিনিস আছে না, আমরা যেভাবে বিভিন্ন নিকৃষ্ট প্রাণীকে বসে রাখার চেষ্টা করি মাংসের টুকরো ফেলে দিয়ে, খাবার দিয়ে, ঠিক এইভাবে পদ পদবি দিলেই যে কোনো মানুষ দৌড়ে আসবে। তো এই সমাজে যে এখন নুরুল কবিরদের মতো মানুষ আছে, এটা সরকারের ডিকশনারিতে যে নেই, এটা সরকারের একটা বড় ব্যর্থতা। থার্ডলি হলো দেবপ্রিয় ভট্টাচার্য, যার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক একেবারে চরমে ছিল, কিন্তু সেই ভদ্রলোকও ইদানিং যে ভাষায় কথাবার্তা বলছেন তাতে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রেজিম, সেই রেজিমের যে সততা, ন্যায়পরায়ণতা, সক্ষমতা ইত্যাদিকে চ্যালেঞ্জ করেছে। ফলে কি হচ্ছে যে আজকের আমার এই ভিডিওটাতে আমার কাছে মনে হচ্ছে যে এই যে এত বড় বড় জ্ঞানী মানুষ, আমি 3 জনের নাম বললাম, আরও অনেকে সেই সিরাজ ইসলাম চৌধুরী উনি বের হয়ে এসেছেন, আনু মোহাম্মদ বের হয়ে এসেছেন। তো ওনারা কিন্তু গত 11 মাস 12 মাস কথা বলে তারা চোখ বুঝে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন জানিয়েছেন। তো এভাবে যখন অনেক লোক বের হয়ে এসেছেন, তখন আমরা একটা স্থির সিদ্ধান্তে ইজিলি পৌঁছতে পারি যে এখন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চানও, তিনি আসলে একটা সুন্দর নির্বাচন করতে পারবেন না। তার হাত পা অবশ হয়ে গিয়েছে, তার কণ্ঠে জড়তা এসেছে, যেটা খুব সুন্দরভাবে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে এরকম অবোধ সরকার, এরকম নিরীহ সরকার আর আমরা কখনো দেখিনি। মানে তার সারা শরীরে এমন শিশুসুলভ একটা যাকে বলে ভাবসাব চলে আসছে, যেটাকে আপনি বলতে পারেন অবোধ, মানে যার বোধ শক্তি নেই। শিশুদের যেভাবে বোধ শক্তি থাকে না, ওইরকম বোধ শক্তি নেই। অথবা ধরুন প্যারালাইজড, আপনি টুক্কা দিচ্ছেন শরীরে, চিমটি দিচ্ছেন, খামচি দিচ্ছেন, কিংবা সরকারকে আপনি ভেংচি কাটছেন, আপনার সারা শরীর যদি প্যারালাইজ থাকে আপনি তো রেসপন্ড করতে পারবেন, অবোধ হয়ে যাবেন, অবশ শিশুর মতো আপনি হাসতে থাকবেন বা মুখ নাড়াতে থাকবেন, এই জোর। এটা হলো অবোধ সরকার। তো এইরকম একটা নিরপরাধ সরকার, মানে যে সরকারের মধ্যে কোনো অপরাধ বোধ নেই, সে সবসময় মনে করে আমার ভিতরে আমি এটা জান্নাতি, আমি সমস্ত বিচারের ঊর্ধ্বে, তো আমি সব কিছুর ঊর্ধ্বে, আমি যা বলবো তাই হবে। তো এই যে এটাকে বলা হয় যে একটা মানুষ যখন নিজেকে খুব নিরপরাধ ভাবে, সুপ্রিম কমান্ডার ভাবে, নিজেকে সেই দেবতা মানে দেবতার মতো ভাবে, নিজেকে বিধাতা ভাবে, এরকম যখন সে ভাবতে থাকে, তখন তার মধ্যে এক ধরনের নিরপরাধ মনোভাব চলে আসে যে আমার কোনো অপরাধ নাই,
সব দোষ কেষ্ট বেটার, সব দোষ কেষ্ট বেটার, অর্থাৎ আগে ফ্যাসিবাদ সরকার যেটা করেছে সেটাই করেছে, যেটা দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন। এরকম যে ন্যারেটিভগুলো চলে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, সেই ন্যারেটিভ দিয়ে আর যাই হোক না কেন নির্বাচনের মতো একটা জটিল, কুটিল, অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা জানেন যে আমাদের সামাজিক মাধ্যম এবং মূলধারার গণমাধ্যম ইতিমধ্যে একটা খবর বেশ গুরুত্ব সহকারে প্রচার করেছে। অনেকে প্রোপাগান্ডা চালাচ্ছেন, যার জিস্ট বা সারাংশ হলো আওয়ামী লীগ ক্ষমতা দখলের জন্য বাংলাদেশে একটি সশস্ত্র বিপ্লব, একটি পাল্টা অভ্যুত্থান। এখানে দুটো বিষয় পরে আলোচনা করব। একটা হলো সশস্ত্র যুদ্ধ, সশস্ত্র বিপ্লব, একটি পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে পুনরায় ক্ষমতা দখল করা, ক্ষমতা ফিরে পাওয়া, হোয়াট এভার মেবি, বা বাংলাদেশে যে রাজনীতি, ক্ষমতা রাজনীতি, সেই ক্ষমতা রাজনীতিতে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তৎপরতা শুরু করেছে। মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান, তাকে মজলুম বলা হয়, এবং আওয়ামী লীগ জমানাতে সবচেয়ে বেশি সাংবাদিকদের মধ্যে যিনি নিগৃহীত হয়েছেন, এবং সেই শত নিগ্রহের মধ্যেও তিনি তার যে আওয়ামী বিরোধিতা এবং তার যে জিহাদে কুল্লিয়া সরকারের বিরুদ্ধে, এটা তিনি সাহসিকতার সঙ্গে তিনি সবসময় করেছেন। এবং একটা সময় তিনি কৌশলগত কারণে বাংলাদেশ থেকে তুরস্কে চলে গিয়েছিলেন বা মালয়েশিয়াতে চলে গিয়েছিলেন। এর কারণ হলো তিনি দেখলেন যে বাংলাদেশে যদি তাকে থাকতে হয় তাহলে ফরহাদ মাজহারের মতো তাকেও চুপচাপ থাকতে হবে, আদারওয়াইজ তাকে মেরে ফেলবে। ফলে তিনি খুব কৌশল করে দেশের বাইরে গিয়েছিলেন, এবং সেখানে গিয়েও কিন্তু তিনি তার কর্মকাণ্ড অব্যাহত রাখার চেষ্টা করেছেন। তিনি ইংল্যান্ড থেকে আমার দেশ পত্রিকার যে সার্কুলেশন বা পাবলিকেশন, এটা চেষ্টা করেছেন, যদিও সেটা তিনি সফল হতে পারেননি। তারপর বিভিন্ন লেখনী দ্বারা, সামাজিক মাধ্যমে, তারপরে ইউটিউব, ফেসবুকের যে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেখানে তিনি সাক্ষাৎকার দিয়ে, কথাবার্তা বলে তিনি তার যে আওয়ামী বিরোধী যে মনোভাব এবং ভারত বিরোধী তার যে জিহাদ এবং তার যে প্রো ইসলামিক চিন্তাভাবনা, ইসলামাইজেশনের চিন্তাভাবনা, সেটা তিনি চালিয়ে গেছেন। পট পরিবর্তনের পর তিনি বাংলাদেশে এসেছেন এবং তার যে পত্রিকা দৈনিক আমার দেশ, এটা তিনি আবার প্রকাশ করেছেন। সেই পত্রিকার সার্কুলেশন বা প্রভাব প্রতিপত্তি কেমন এটা আমি জানি না, যে তাদের আসলে এখন 1 লাখ সার্কুলেশন না 10,000 সার্কুলেশন আমি জানি না। কিন্তু মূল ব্যাপারটা হলো যে যেহেতু এটার সঙ্গে মাহমুদুর রহমান সাহেব আছেন, তিনি এখন ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত ডক্টর মাহমুদুর রহমান, বিদেশে বসে বসে তিনি বেকার জীবন কাটাননি, তিনি সেখানে বসে ডক্টরেট করেছেন। আর তিনি যথেষ্ট অধ্যয়ন করা মানুষ, পড়াশোনা করেন। আমি জেলখানাতে আমরা প্রায় 50 দিন একত্রে ছিলাম। তো তার মধ্যে পড়াশোনার যে আমি আগ্রহ দেখেছি, ওটা আমার মধ্যেও নেই। সারাক্ষণ তিনি হাতে তার একটা বই থাকবেই, এবং একটা বই আমার পড়তে যদি 7 দিন লাগে, তার পড়তে লাগে 2 দিন, বড় জোর 2 দিন। এবং তিনি আমার বইগুলো পড়তে চাইলেন ওই সময়টাতে, এবং আমি তাকে বেশ কয়েকটি বই দিলাম, আমার লেখা বইগুলো। এবং আমার লেখা বইগুলো আমি দেখলাম যে সে বড় বড় বইগুলো 2 দিনে বা 1 দিনে সে শেষ করে ফেললো। এবং ওই বইগুলো নিয়ে যখন আলাপ আলোচনা করলাম, দেখলাম যে তার সবই মোটামুটি যাকে বলা হয় পড়া হয়ে গেছে, এবং তিনি মনোযোগ সহকারে পড়েছেন। তো কাজেই তার পত্রিকায় 10,000 সার্কুলেশন হোক বা 10 লাখ সার্কুলেশন হোক, ডাজ নট ম্যাটার। তিনি যেটা বলেছেন আমি সেটা গুরুত্ব সহকারে বিবেচনা করতে চাই এবং এটার ইম্পর্টেন্সই দিতে চাই, গুরুত্ব দিতে চাই। তার পত্রিকায় যে রিপোর্ট বের হয়েছে সেটি হলো বাংলাদেশের কয়েকটি গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই এবং এনএসআই, তারা যে রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে, সেক্ষেত্রে আওয়ামী লীগের তৎপরতা আর কথা বলা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভিন্ন ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে এবং ঢাকা শহরের বিভিন্ন থানা থেকে তাদেরকে বাছাই করা হয়েছে, এবং তাদেরকে বিশেষ ট্রেনিং দেওয়া হচ্ছে। অবশ্যই সেটা অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং নানা রকম অঘটন ঘটানোর জন্য তাদেরকে প্রস্তুত করা হচ্ছে। এই ধরনের একটা রিপোর্ট দৈনিক আমার দেশে এসেছে। দ্বিতীয়ত যে জিনিসটি হচ্ছে সেটি হলো এই কাজের জন্য নাম এসেছে
সেই ডিবি মনিরের, যিনি পুলিশের এডিশনাল আইজি ছিলেন এবং এসবির প্রধান ছিলেন। মূলত তার যে এক্সপার্টিস সেটা হলো কাউন্টার টেররিজমে এবং জঙ্গি দমনে। পুরো শেখ হাসিনার জামানাতে সেটা জঙ্গি দমন হোক কিংবা জঙ্গি নাটক হোক, এটাকে অত্যন্ত সুচারুরূপে, অত্যন্ত অথেন্টিকেসির সঙ্গে বিশ্বাসযোগ্য করে এটিকে জনগণের সামনে উপস্থাপন করা এবং আওয়ামী লীগকে এটার বেনিফিট প্রদান করার জন্য সবচেয়ে সফল যে পুলিশ কর্মকর্তা ছিলেন তিনি জনাব মনির, ডিবি মনির। এখন সেই ডিবি মনির ধরাছোঁয়ার বাইরে আছেন, দেশে আছেন না দেশের বাইরে আছেন আল্লাহ জানেন, কিন্তু তাতে কানেক্টিভিটি আছে এবং তিনি জানেন কি করে কোন কাজ করতে হয়। আমার দেশের রিপোর্ট অনুযায়ী এই ডিবি মনির এই কাজটি করে যাচ্ছেন। তো ডিবি মনিরের পরে আরেকজন কর্মকর্তা আছেন, সেটা হলো ডিবি হারুন। তো ডিবি হারুন ডিআইজি পর্যন্ত হয়েছিলেন, এডিশনাল আইজি হননি। তিনি সর্বশেষ এই যে ডিবির প্রধান রূপে, মহানগর ডিবির প্রধান রূপে তিনি দায়িত্ব পালন করেছেন এবং তার সে বিখ্যাত ভাতের হোটেল, এবং সেই হোটেলে তিনি এই যে এখন যারা কুশীলব, জুলাই আগস্ট বিপ্লবের যারা কুশীলব ছাত্র নেতাদেরকে তিনি সেখানে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিলেন, তাদেরকে সেখানে জামাই আদরে তিনি রেখেছিলেন। এখন তার পক্ষ থেকে বলা হচ্ছে কিছু হয়নি, আর ছাত্রনেতারা বলছে যে আমাদেরকে একদিকে পিটিয়েছে, একেবারে গরু ছাগলের মতো পিটিয়েছে, পাছা লাল করে দিয়েছে এবং অনেকের সেই পশ্চাৎদেশ এবং পৃষ্ঠদেশ সেই ডিবি অফিসের পিটুনিতে কীভাবে রক্তাক্ত হয়েছে সেই ছবিগুলো কিন্তু এখন ইন্টারনেটে ভাসছে। এবং এই ডিবি হারুন এতটা নির্মম নিষ্ঠুর, সে আবার আমাদেরকে পিটিয়ে আবার টেবিলে কাঁটা চামচ দিয়ে পোলাও কোরমার সামনে রেখে আমাদেরকে হাসি মুখে খেতে বলেছে এবং আমরা খেয়েছি, আর সে ছবি তুলেছে। এরপর আমাদেরকে এত মারধর করার পরেও যাকে বলা হয় আমাদের পিতামাতাকে ডেকে এনেছে, তাদেরকে দিয়ে বিবৃতি দিয়েছে যে আমরা এখানে স্বেচ্ছায় এসেছি এবং এখন এখানে আছি নিরাপত্তার জন্য, বাইরে গেলে আমাদের মেরে ফেলবে, এই জন্য আমরা এখানে আছি। তো সেই ডিবি হারুন তো এখনও মরেননি, তিনি আছেন, তার সেই কৌশল আছে। তারপরে পুলিশের যে অন্য সকল কর্মকর্তা, যেটা আওয়ামী লীগের সময়টাতে তারা বিএনপির জন্য আজরাইল রূপে ছিলেন, এর মধ্যে একজন ছিলেন বিপ্লব। হারুনের কথা তো আগেই বললাম। তো হারুন অনেকটা ডিপ্লোম্যাটিক ছিলেন, কিন্তু বিপ্লব ডাইরেক্ট ছিলেন। আরেকজন অফিসার ছিলেন মেহেদি। তো মেহেদি ছিলেন। তো এরকম এক ডজন পুলিশের যারা খুব নামকরা কর্মকর্তা, তারা মোরালেস সবাই কিন্তু দেশের বাইরে নিরাপদে আছে, নিশ্চিন্তে আছেন, কিন্তু তাদের কানেক্টিভিটিগুলো কিন্তু রয়ে গেছে, ট্রেনিং রয়ে গেছে, অর্থবিত্ত সব কিছুই রয়ে গেছে। তো এই বিষয়গুলো একত্র করে আওয়ামী লীগের সেই সারা বাংলাদেশ থেকে যদি 50,000 লোককে ওয়ার্ড ভিত্তিক এইভাবে গোপনে ট্রেনিং দেওয়া হয়, এটা এই জনারণ্যে কত বড় ভয়ঙ্কর বিষয় হতে পারে যে এই লোকগুলোর ট্রেনিং আছে কিভাবে বোমা মারতে হয়, এই লোকদের ট্রেনিং আছে কিভাবে বড় একটা সমাবেশ হচ্ছে বিএনপির বা জামাতের অন্য জায়গায়, সেই সমাবেশের মধ্যে গণ্ডগোল করতে হয়, কিভাবে সেখানে একটা ককটেল ফুটাতে হয়, কিভাবে ব্রাশ ফায়ার করতে হয়, সেখানে কিভাবে জঙ্গি হামলা করতে হয়, এরকম একটা যেটাকে বলা হয় আত্মঘাতী এই ঘটনাগুলো আওয়ামী লীগের লোকদেরকে অর্গানাইজ করে এই পুলিশের সাবেক কর্মকর্তা যারা আছেন, তার সঙ্গে অন্যান্য কর্মকর্তারাও থাকতে পারেন, এইরকম একটা রিপোর্ট গোয়েন্দারা নাকি তৈরি করেছে, মাহমুদুর রহমান পত্রিকায় ছাপা হয়েছে। এবং এটা সরকারের মধ্যে যথেষ্ট অস্থিরতা তৈরি করেছে, চঞ্চলতা তৈরি করেছে, আতঙ্ক তৈরি করেছে এবং জনগণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এর কারণ হলো আমরা সেই সিঁদুর মেঘ দেখে ভয় পাওয়া মানুষ। আমাদের এই জাতীয় জীবনে একটি মাস ভালো যায় না, কালবৈশাখী শেষ হতে না হতেই আকাশে মেঘের ঘন ঘটা, সেই প্রবল বর্ষণে বন্যার পরে শুরু হয় মঙ্গা, ফসল হানি হয়, এরপর অভাব অভিযোগ, সেই আশ্বিন এবং কার্তিক মাস যেতে না যেতেই শীত চেপে বসে। পুরো উত্তরাঞ্চল শীতের কারণে স্থবির হয়ে পড়ে, জনজীবন কোনো কাজকর্ম করা সম্ভব নয়, রাস্তাঘাট বিকেল 3টা থেকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে, সকাল 10টার আগে সূর্যের আলো দেখা যায় না, মানুষের জীবন তছনছ হয়ে যায়। তো সেই শীতের সেই আমেজ, শীতের সেই ভয়াবহতা, কাঁপুনি যেতে না যেতেই আবার শুরু হয়ে যায় সেই চৈত্রের তীব্র তাপদাহ, চারিদিকে শুধু কাঠফাটা সেই রোদ, গরম, এবং সেটা শেষ না হতে হতে বৈশাখ মাসে এসে আবার কালবৈশাখী। এর সঙ্গে
রাজনৈতিক অস্থিরতা, চুরি ডাকাতি, রাহাজানি, সব মিলিয়ে আমাদের এই জীবনটা যেন কেমন। এর ফলে কি হলো কি, আমরা খুব সহজে উত্তেজিত হয়ে পড়ি, সহজে অস্থির হয়ে পড়ি, সহজে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি, সহজে খুব ভয় পেয়ে যাই। আমাদের এই জাতীয় জীবনের সেই দুর্যোগ, সেটা সবসময় ছিল। আজ থেকে ৫,০০০ বছর আগেও ছিল, এখনও আছে, আগামীতে হয়তো থাকবে। ফলে এখানে রাজনীতিবিদ যারা রয়েছেন, কর্তা ব্যক্তি যারা রয়েছেন, যারা আমাদের এই জাতীয় চরিত্রকে মূল্যায়ন করে আচরণ করতে পারেন, সেই সময়টা তুলনামূলকভাবে আমাদের জন্য স্বস্তির হয়। আমাদের ইতিহাসে খুব অল্প মহানায়ক রয়েছেন যারা আমাদেরকে এভাবে স্বস্তির জীবন দিতে পেরেছিলেন। ইতিহাসে শায়েস্তা খান, ইতিহাসে গিয়াসউদ্দিন আজম শাহ, ইতিহাসে আলাউদ্দিন হোসেন শাহ, এরকম কয়েকজন মানুষ। তার আগে পাল জমানাতে ২-৩ জন পাল শাসক ছিলেন যারা খুব ভালো শাসন করেছেন। বল্লাল সেন, লক্ষণ সেনের জমানাও ভালো ছিল। এরকম মানে হাজার বছরের ইতিহাসে হয়তো আমরা ১০০ বছর ভালো ছিলাম, বাকি ৯০০ বছরই আমাদের জীবনে সমস্যা ছিল। এই কারণে আমাদের আতঙ্ক খুব বেশি, ভীষণ রকম আতঙ্ক। এখন এইরকম যখন ঘটনা ঘটছে, তখন আমরা যেভাবে ভয় পাচ্ছি, আমাদের প্রতিপক্ষ তারা হাসছে, দাঁত কিলবিল করে হাসছে, অট্টহাসি দিচ্ছে। শেখ হাসিনা ওখানে বসে হয়তো ব্যাগ গুছাচ্ছেন, তিনি হয়তো এই এখনই ঢুকে পড়বেন এরকম একটা প্রস্তুতি তিনি নিয়ে বসে আছেন। এবং আমরা এই কথা যখনই চিন্তা করছি, ভাবছি, তখনই আমাদের মধ্যে এক ধরনের মানে কাঁপুনি শুরু হয়ে গেছে। এমনকি যারা আওয়ামী লীগের লোকজন, তাদের মধ্যে এক ধরনের ভয় চলে আসছে যে আসলে কি হবে, শেখ হাসিনা যদি এসে যায়, আমরা তো শেখ হাসিনাকে মাইনাস করতে পারছি না। আমাদের চিন্তা থেকে, আমাদের ভয় থেকে, আমাদের আতঙ্ক থেকে কোনো জায়গাতে আমরা মাইনাস করতে পারছি না। প্রতিদিন এই নামটি সরকারের পক্ষ থেকে একভাবে উচ্চারিত হচ্ছে, আওয়ামী লীগের পক্ষ থেকে হচ্ছে, বিএনপির পক্ষ থেকে হচ্ছে। মানে বাংলাদেশে এখন যদি সবচেয়ে বেশি যে নামটি উচ্চারিত হচ্ছে বাংলাদেশে, সেটা হলো শেখ হাসিনা। আর সবচেয়ে বেশি যে গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটা আওয়ামী লীগ। অথচ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। বঙ্গবন্ধু যখন সেই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, ঠিক যুদ্ধের ময়দানে সব জায়গাতে বঙ্গবন্ধু উপস্থিত ছিলেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো এই মুজিব বাহিনী সব মিলিয়ে মানে প্রতিটি পরতে, প্রতিটি মিনিটে, প্রতিটি ক্ষণে ক্ষণে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু, শেখ মুজিব, শেখ মুজিব, শেখ সাহেব, শেখ সাহেব, যে জিকির ফিকির হতো। তো এখন যে জিনিসটা হয়ে গেছে, এখন এই বাংলাদেশে অতীতের যে কোনো আতঙ্কের চাইতে, অতীতে আমরা যেমন বর্গীদের আক্রমণ দেখেছি, মগদের আক্রমণ দেখেছি, পর্তুগিজদের আক্রমণ দেখেছি, ঠকদের আক্রমণ দেখেছি, জাট এবং মেথ এদের আক্রমণ দেখেছি। কিন্তু আওয়ামী লীগের নাম শুনলে অনেক মানুষের মধ্যে যে ভয় আসে, ছাত্রলীগের রামদার কথা মনে হলে, তলরের কথা মনে হলে, ছাত্রলীগের সেই চাপাতির কথা মনে হলে এখন পর্যন্ত অন্তরাত্মা কাঁপতে থাকে। দল বেঁধে আসছে, সেই চাপাতি দিয়ে মারতে আসছে। চিন্তা করুন তো কি একটা অবস্থা। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যারা দাপট দেখাচ্ছেন, এখন ছাত্রলীগের সেই জমানার কথা চিন্তা করেন, সেই বিশ্বজিৎ হত্যাকাণ্ডের কথা চিন্তা করেন, পিলে চমকানোর মতো ঘটনা। সেই ঘটনা আবার ফিরে আসার কথা বলা হচ্ছে, গোয়েন্দা রিপোর্ট দেওয়া হচ্ছে, তারা প্রস্তুতি নিচ্ছে, তারা ট্রেনিং নিচ্ছে, কীভাবে চাপাতি চালাতে হয়, কীভাবে পিস্তল চালাতে হয়, কীভাবে অস্ত্র চালাতে হয়। এগুলো শুনলেই তো মনের মধ্যে এক ধরনের আতঙ্ক চলে আসে। এবং এটা আমরা যেভাবে আতঙ্কগ্রস্ত হচ্ছি, বিএনপির লোকজন কি হচ্ছে জানি না, তবে আওয়ামী লীগের লোকজন যে উল্লসিত হচ্ছে তার প্রমাণ হলো, আপনারা হঠাৎ করে দেখবেন যে পাদপীঠে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা লাইভ ভিডিওতে চলে আসছে, যারা ইতিপূর্বে কথাবার্তা বলতেন না। এখন আওয়ামী লীগের অন্তত পক্ষে 1 ডজনেরও বেশি মানুষ প্রকাশ্যে কথা বলছেন। এবং সর্বশেষ ওবায়দুল কাদের সাহেব, তিনি কন্টিনিউয়াসলি সাক্ষাৎকার দিয়ে চলছেন। আগে অডিও বার্তা দিতেন, মুখ দেখাতেন না, এখন তিনি মুখ দেখান এবং তাকে যথেষ্ট সামর্থ্যবান মনে হয়, শক্তিশালী মনে হয়, সুস্থ মনে হয়। এবং তিনি মনে হয় যেন হারানো যৌবন ফিরে পেয়েছেন এবং আবার নতুন করে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন, এরকম একটা ভাবসাব তার অভিব্যক্তিতে ফুটে উঠেছে। ওই যে দেখেন, লন্ডনে চলে গেছেন সমরেজাল করিম সাহেব, একসময় টেলিভিশনে খুব জনপ্রিয় ছিলেন, তারপরে এমপি হলেন, মন্ত্রী হলেন, তারপরে যে কোনো একটা পরিস্থিতিতে যে বাংলাদেশের পট পরিবর্তনের পরে তিনি চলে গেলেন এবং গিয়ে অনেক দিন চুপচাপ থাকলেন। এখন তারও একটা ইউটিউব চ্যানেল হয়ে গেছে। তিনিও বিভিন্ন সেই ইউটিউব প্ল্যাটফর্মে এসে আওয়ামীপন্থী যারা সাংবাদিক আছেন দেশের বাইরে, সেটা ফজলুল বারী বলেন, সুলতানা রহমান বলেন, তারপর শেষে মোহাম্মদ ইসমাইল বলেন, অন্যান্য যারা আছেন সবার সঙ্গে ফাটিয়ে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং তার সেই বক্তব্যগুলো লাখ লাখ মানুষ দেখছে,
ফেসবুক, ইউটিউবে সেগুলো দেখছে। বাংলাদেশে থাকতেও তো তিনি এই টকশো করেই মূলত তো এমপিগিরি নমিনেশন পেয়েছিলেন। তো সেই মানুষ তো এখন কথা বলছে। তারপরে শেষে অনেকেই কথা বলছেন। মহিবুল হাসান চৌধুরী কথা বলছেন। তারপরে আব্দুর রহমান সাহেব কথা বলছেন, জাহাঙ্গীর কবির নানক কথা বলছেন। মানে যেই মানুষগুলো কথা বলতেন না, এখন তারা সবাই মোরাললেস কথা বলা শুরু করেছেন। এবং এই কথা জ্যামিতিক হারে বাড়তে থাকবে। জ্যামিতিক হারে এই কথাগুলো বাড়তে থাকবে। আর আগের সেই আরিফ জেকতিক, তারপরে শেষে যাকে বলা হয় নিঝুম মজুমদার, তারা তো আসেনি। তো এদের যারা মানে খুব উগ্রভাবে আওয়ামী লীগকে সমর্থন করেন এবং প্রতিপক্ষকে খুব নিষ্ঠুরভাবে মোকাবেলা করেন, এই যে ফোর্সটি যেটি মূলত গণজাগরণ মঞ্চ থেকে তৈরি হয়েছিল, সেই গণজাগরণ মঞ্চের ফোর্সটি আবার নতুন করে মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ তৈরি করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে ন্যারেটিভ তৈরি করছে, আওয়ামী লীগে ফিরে আসার জন্য একটা পথ তৈরি করছে এবং আগামীতে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ হবেন তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন শুরু করে দিয়েছেন। বিএনপির আসল চরিত্র কী, জামাতের আসল চরিত্র কী, এই 11 মাসে তারা কী কী করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের আসল চরিত্র কী, এখন তারা বলার চেষ্টা করেছেন সারা বাংলাদেশে আমরা কেউ যেটা বুঝতে পারিনি এটা শেখ হাসিনা বুঝেছেন। এবং শেখ হাসিনা যে কত সঠিক ছিলেন, 2009 সনে তিনি ডক্টর ইউনূসকে নিয়ে যে কথা বলেছেন, সারা বাংলাদেশ তার বিরোধিতা করেছে। কিন্তু এখন বুঝুন ঠেলাটা, এখন বুঝুন ঠেলাটা। তো এই যে ন্যারেটিভগুলো তারা তৈরি করছেন, এর বিরুদ্ধে, এর বিপক্ষে সম্মিলিতভাবে বিএনপি কিছু করতে পারছে না, জামাত কিছু করতে পারছে না, আওয়ামী লীগ কিছু মানে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু করতে পারছে না। কিন্তু আওয়ামী লীগের যে বিরুদ্ধ পক্ষগুলো তারা কিন্তু নিজেরা নিজেরা দ্বন্দ্ব সংঘাত করছে। এখন আওয়ামী লীগ একেবারে এক দফা গোল করে যাচ্ছে, ডাইরেক্ট গোল করে যাচ্ছে। আর অন্যদিকে যারা মানে যাকে বলা হয় আওয়ামী বিরোধী শক্তি রয়েছে, তারা তাদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হয়ে তারা নিজেদের গোল পোস্টে মানে নিজেদের দিকে নিজেরা গোল করার জন্য তারা যাকে বলা হয় সর্বশক্তি নিয়োগ করছে। ধরুন একটা ফুটবল মাঠ, একদিকে আওয়ামী লীগের 11টা প্লেয়ার, অন্যদিকে জামাত, বিএনপি, এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের 11টা প্লেয়ার খেলছে পুরোদমে। এখন আওয়ামী লীগ দেখলো যে আওয়ামী লীগের দিকে গোল করবে সমস্ত দলগুলো 11টা প্লেয়ার, তা না করে সেই 11টা প্লেয়ার তারা নিজেরা নিজেদের দিকে গোল করছে। তো আর এই সুযোগে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা পাইকারি হারে গোল করে যাচ্ছেন এই তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে। ফলে এখানে আওয়ামী লীগের গোল প্লাস ওদের যে নিজেদের আত্মঘাতী গোল, এই আত্মঘাতী গোলে মানে এখন ওই পক্ষে যারা গোলকিপার আছেন তাদের তো চোখ কান সব ভোটা হয়ে গেছে, গোল পোস্ট ভরে গেছে গোলে। এবং এই গোলের কারণে সারা বাংলাদেশে যে গোলমালে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে অস্থিরতা তৈরি হয়েছে, যা কিনা এই মুহূর্তে বাংলাদেশের সব কিছু স্থবির করে দিয়েছে। বিপ্লব 1 বছরের মাথায় এসে 2025 সনে যে বেহাল দশায় পড়েছে, যেটি আমরা সেই বিগত 6 মাস আগেও কল্পনা করিনি। আমাদের বাঙালি জীবনে বিপ্লব একটি দুর্লভ বিষয়। আমাদের যে জাতীয় চরিত্র, সেই জাতীয় চরিত্রে একটা বিপ্লব, একটা গেরিলা যুদ্ধ, একটা লড়াই এবং সংগ্রাম, এটা দীর্ঘমেয়াদে চালিয়ে নেওয়া সত্যিকার অর্থেই কঠিন। এটা আমাদের চরিত্রের সঙ্গে যায় না, আমরা ধৈর্য হারিয়ে ফেলি। তো সেই দিক থেকে আসলে আমাদের জীবনে যে কটাই ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো খুব অল্প সময়ের মধ্যেই আমরা ফলাফল পেয়ে গেছি। 9 মাসে আসলে মুক্তিযুদ্ধ হয় না। কখনো কখনো 100 বছরের সংগ্রাম একটা স্বাধীনতার পেছনে শক্তি যোগায়। 100 বছরের সংগ্রাম। আজকে ধরুন প্যালেস্টাইনিরা যে যুদ্ধ করছে, লড়াই করছে, সংগ্রাম করছে, কত বছরের। আজকে ধরুন কুর্দিস্তানের জন্য লড়াই হচ্ছে, বালুচিস্তানের জন্য লড়াই হচ্ছে, কাশ্মীরের জন্য লড়াই হচ্ছে, স্বাধীন কাশ্মীর। তো ওই জাতিগোষ্ঠীগুলো দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে তারা যে টিকে রয়েছে, এই জন্য ওদের এক ধরনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং রয়েছে। আফগানিস্তান, ইরান একই অবস্থা। তো সেই দিক থেকে আসলে বাঙালি 4-5 মাসের বেশি আসলে কোনো একটা বিষয় নিয়ে একাগ্রতার সঙ্গে টিকতে পারে না। ফলে আপনি দেখবেন যে আমাদের দেশের যা কিছু প্রাপ্তি, এটা সেই গণঅভ্যুত্থান বলেন, গণবিস্ফোরণ বলেন, জাগরণ বলেন, এটা 30 থেকে 40 দিন, 50 দিন, 60 দিন এই সময়ের মধ্যেই চূড়ান্ত হয়ে যায়। যেমন ধরুন 1971 সনের
26শে মার্চকে যদি আমরা স্বাধীনতা দিবস বলি, তো এটা শুরু হলো মূলত 25শে মার্চ রাতে পাকিস্তান আর্মির নিষ্ঠুরতম আচরণের মাধ্যমে। তো ফলে কি হলো, পুরো মার্চ জুড়ে, এপ্রিল, মে, এই পুরো সময়টা জুড়ে আমাদের বেশিরভাগ মানুষ পালিয়েছে ভারতে। বোঝার চেষ্টা করুন, 7.5 কোটি বাঙালির মধ্যে 2 কোটি বাঙালি ভারতে প্রাণ ভয়ে আশ্রয় নিয়েছিলেন। আচ্ছা, এরপর ভারত সরকার যখন সিদ্ধান্ত নিলেন যে তারা বাংলাদেশকে সহযোগিতা করবেন, তখন এখানের ছাত্রলীগ, যুবলীগ, সাধারণ মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভারতের ট্রেনিং নিতে গেলেন। এটা শুরু হলো মে মাস থেকে। তো মে, জুন, জুলাই, আগস্ট তারা এই বাংলাদেশে এসে সেপ্টেম্বর মাসের দিকে তারা গেরিলা আক্রমণ শুরু করলেন। আর কিছু কিছু সংগঠন যারা এই বর্ষাকালটাকে ব্যবহার করেছে এবং আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু রিয়েলি যে মুক্তিযুদ্ধ বলতে যে জলে, স্থলে, অন্তরিক্ষে যে সর্বোচ্চ তারা যে পারঙ্গমতা দেখিয়েছে, এটি নভেম্বর এবং ডিসেম্বর মাসে। তো মুক্তিযুদ্ধের যে চূড়ান্ত বিজয় বা যা কিছু আছে, এটা নভেম্বর ডিসেম্বর মাসে পূর্ণতা পেলেও এটি একেবারে মরণ কামড় হয়েছে ডিসেম্বর মাসে, যখন ভারতীয় সেনাবাহিনী এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে। তাহলে আপনি গিয়ে দেখুন যে নট মোর দ্যান 60 ডেজ। আবার 69-এর গণ অভ্যুত্থানের কথা চিন্তা করেন, তারপরে 75-এর 15 আগস্টের পরে 7ই নভেম্বরের যে অভ্যুত্থান, সিপাহী জনতার অভ্যুত্থান, সেটির কথা চিন্তা করেন। এভাবে যা কিছু হয়েছে আমাদের দেশে, হাইয়েস্ট 15 ডেজ টু 1 মান্থ, এই সময়ের মধ্যেই একটা ইতিহাস তৈরি হয়ে গেছে এবং যার ধারাবাহিকতায় আমাদের দেশে এই 2024 সনের যে জুলাই আগস্ট বিপ্লব, এটির যে কার্যক্রম বা এটার যে যাকে বলে চূড়ান্ত সফলতা, এটার ইতিহাসও নট মোর দ্যান 60 ডেজ, 60 দিনের বেশি নয়। তো 60 দিনের বেশি না হওয়ার কারণেই ইতিহাসে যেটাকে বিপ্লব বলা হয়, আমাদের দেশের এইটাকে সেই বিপ্লব বলা যাচ্ছে না। আমরা যেভাবে ইতিহাসে চে গুয়েভারের মতো, যেভাবে আমরা ইয়াসির আরাফাতের মতো, ফিদেল ক্যাস্ট্রোর মতো, নেলসন ম্যান্ডেলার মতো, কিংবা ধরুন সেই রুশ বিপ্লবের ট্রটস্কি, লেনিন, স্ট্যালিন, তাদের মতো কোনো বিপ্লবীদেরকে খুঁজে পাই না। একটা বিপ্লবকে যাকে বলা হয় দানা বাঁধানোর জন্য, বিপ্লবকে ধূমায়িত করার জন্য যেভাবে একটা রেনেসাঁর সৃষ্টি হয়, জাগরণের সৃষ্টি হয়, ইউরোপে যেটা হয়েছিল, সেই রেনেসাঁর যুগে মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি, তো সেই যুগে রুশোর মতো লেখক, কবি, সাহিত্যিক, তারা যেভাবে মানুষের মন এবং মস্তিষ্ককে গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য, সুশাসনের জন্য যাকে বলা হয় ধূমায়িত করেছে, ম্যাচিউর করেছে, বিক্ষুব্ধ করেছে, তাদের আকাঙ্ক্ষাকে, পাওয়ার আকাঙ্ক্ষাকে, বিপ্লবের আকাঙ্ক্ষাকে তীব্রতর করেছে, ওই রকম আমাদের দেশে কখনো ঘটেনি। আমাদের দেশের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে কিছু সাহিত্য হয়েছে, মুক্তিযুদ্ধকালীন সময় এবং তারপরে চলচ্চিত্র হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধকে যাকে বলা হয় একটা রিয়েল মুক্তিযুদ্ধ হিসেবে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে রুশোর মতো লেখকরা কাজ করেছেন, ঠিক ওইরকম আমাদের দেশে হয়নি। আমাদের দেশে হলো প্রেক্ষাপট, একটা ঘটনা ঘটে গেছে ঘটনাকালীন সময়, যেমন সে আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি, এটা গুলি চালানোর পরে সেই পাকিস্তান পুলিশের গুলিতে নিহত হওয়ার পরে আব্দুল গাফফার চৌধুরীর মুখ থেকে এই ধরনের কবিতা নিঃসৃত হলো, কিংবা এই মানে হত্যাকাণ্ডের পরে সেই বিখ্যাত অমর কবিতা, এখানে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, আমি সেখানে কাঁদতে আসিনি, আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত। এই যে মাহবুবুল আলম চৌধুরী সেই বিখ্যাত অমর কবিতা, এটা দুর্ঘটনা ঘটার পরে, কিন্তু কোনো কবিতা আমাদের দেশে দুর্ঘটনা তৈরি
করেনি। যেমন ধরুন এরশাদের জমানাতে যে সকল কবিতা হয়েছে, মানে ওনার কর্মের ফলে ওনাকে বিশ্ব বেহায়া, তারপরে ওনাকে নিয়ে যে লেখা পদ্ম বিখ্যাত সেই মতিউর রহমান চৌধুরীর যে গদ্য দুর্নীতিবাজদের উল্লাস নৃত্য, কিংবা কবি রফিকুল্লাহর সেই যে সব শালা কবি হতে চায়, পিঁপড়ে গো ধরছে উড়বেই, এটা হলো আসলে ঘটনা বা দুর্ঘটনা ঘটার পরে। কিন্তু কোনো একটা ঘটনা ঘটানোর জন্য যে বুদ্ধিবৃত্তিক যে ওয়ার্ক, কর্মযোগ্য, এটা আমাদের দেশে নেই, ওটা হয়নি কখনো, কখনো হয়নি। ফলে কি হলো, আমরা কোনো নতুন মতাদর্শ প্রতিষ্ঠা করতে পারিনি, এস্টাবলিশ করতে পারিনি। তো সেই দিক থেকে শেখ হাসিনার বিরুদ্ধে একটা গণঅভ্যুত্থান ঘটানোর জন্য, একটা বিপ্লব ঘটানোর জন্য পশ্চিমা স্টাইলের, এমনকি আরব স্প্রিং স্টাইলের, আরব বসন্তের স্টাইলের, কিংবা যেভাবে হোসনি মোবারকের পতন হয়েছে ঠিক ওই রকম স্টাইলে যে একটা ন্যারেটিভ তৈরি করা, এটা আমাদের ছিল না এবং এখন পর্যন্ত তৈরি হয়নি। ফলে কি হলো, এই ১ বছরে যেটাকে অনেকে বিপ্লব বলার চেষ্টা করছেন, সেটা বিপ্লব তো দূরের কথা, যে গণ অভ্যুত্থান হয়েছে, গণজাগরণ হয়েছে, সেই গণজাগরণ যারা নায়ক, তাদের কর্মকাণ্ড আজকে মুখ থুবড়ে পড়েছে। যে কথাটি বলা হয় যে বিপ্লব বিপ্লবীদেরকে খেয়ে ফেলে, এটা মূলত ফ্রান্স রেভলিউশন থেকে হয়েছে এবং এই ফ্রান্স রেভলিউশনটা ঘটানোর জন্য অন্ততপক্ষে ১০০ বছরের প্রস্তুতি ছিল, মোর দ্যান 100 ইয়ার্স কন্টিনিউয়াসলি। আর এই বিপ্লবটা হওয়ার পরে ১৭৭৯ হওয়ার পরে ১৭ বছর ধরে কন্টিনিউয়াসলি এই বিপ্লব একটার পর একটা প্রতি বিপ্লব, এবং সেই প্রতি বিপ্লবে সমস্ত বিপ্লবীরা হারিয়ে গিয়ে আবার নতুন একটা বিপ্লব, নেপোলিয়ন বোনাপার্টের অভ্যুত্থান, এবং ১৭৭৯ থেকে ১০০ বছর কন্টিনিউয়াসলি সময় লেগেছে সেই আধুনিক যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের আজকের এই জায়গাটাতে একটা অবস্থায় আসার জন্য। এই ধারাবাহিকতা ফ্রান্সের মতো একটা জাতি রাখতে পেরেছে বলেই তাদের দেশে সেই বাস্তিদ দুর্গের পতন ১৭৭৯। সেই ১৭৭৯-তে যে ঘটনা ঘটেছে তার জন্য তাদের প্রস্তুতি ছিল ১৬৭৯ থেকে। আর এই বিপ্লবটিকে গণতন্ত্রে রূপান্তরিত করার জন্য তাদের ১০০ বছর, অর্থাৎ ১৮৭৯ সন পর্যন্ত তারা লড়াই সংগ্রাম করে আজকের ফ্রান্সের এই অবস্থানে পৌঁছে গেছে। এজন্য ফ্রান্সের যে জাতিসত্তা, তাদের সব কিছুই আমাদের কাছে অনুকরণীয়। তার লুভর মিউজিয়াম, তার আইফেল টাওয়ার, তার গণতন্ত্র, তার কৃষ্টি কালচার, তার সাহিত্য, তার ভাষা, সব কিছুই আমাদের কাছে আভিজাত্যের প্রতীক। তো সেটা আমাদের দেশে কখনোই হয়নি অতীতে। ফলে কি হলো, ১ বছরের মাথায় বিপ্লব বিপ্লবীদেরকে কিভাবে খেয়ে ফেলেছে আমরা সেটা দেখতে পাচ্ছি। তার আগে কয়দিন আগে যে যুদ্ধ হলো, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ, সেই যুদ্ধের সময় আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের যে ধর্মীয় নেতা, তিনি একটা অসাধারণ এবং অপূর্ব একটা ভাষণ দিয়েছিলেন এবং সেখানে তিনি এই কথাটাই বলেছিলেন যে ফ্রেঞ্চ রেভলিউশনের প্রেক্ষাপটে যে শব্দমালা রচিত হয়েছে, বিপ্লব বিপ্লবীদের খেয়ে ফেলে। ইরানে যে ইসলামী বিপ্লব হয়েছে, এই বিপ্লব যেন বিপ্লবীদের খেতে না পারে, এজন্য প্রথম থেকেই যে বিপ্লবের যিনি মাস্টার মাইন্ড, আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, যিনি আয়াতুল্লাহ খামেনি হিসাবে সমধিক পরিচিত, তিনি প্রথম থেকেই তার মিলিটারি, তার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তার সামাজিক কাঠামো, তার শরিয়া আইন, সব জায়গাতে তিনি বিপ্লবের যে স্পিরিটটি ধারণ করেছেন, সেই স্পিরিটটি এখন পর্যন্ত চলমান। ফলে ইরানের বিপ্লব বিপ্লবীদের খেতে পারে, কিন্তু আমাদের বিপ্লব কিভাবে বিপ্লবীদের খেয়ে ফেলছে এটা আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই বিপ্লবের স্বর্ণের রাজপুত্র, আমরা তাদেরকে স্বর্ণ মানব হিসেবে অভিহিত করতাম ২০২৪ সনের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাস পর্যন্ত। এখন তাদেরকে কেউ বলছে চাঁদাবাজ, কেউ বলছে গুন্ডারাজ, কেউ বলছে ধর্ষক, কেউ বলছে ইফতিজার, কারো বাবার বিরুদ্ধে অভিযোগ, কারো প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ, কারো প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ। তাদের মধ্যে বন্ধন ছিন্ন হয়ে গেছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, এবং একে অপরের বিরুদ্ধে খিস্তি খাওর করতে গিয়ে পুরো বিপ্লব টাকায়, মানে জুলাই আগস্ট বিপ্লবটিকে ১ বছরের মাথায় এসে
এমন একটা বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে। ফলে কি হলো? না বিপ্লব, না গণতন্ত্র, না ফ্যাসিবাদ, না ধর্মতন্ত্র, না ইউনুসতন্ত্র, না গ্রামীণ ব্যাংকতন্ত্র কিংবা যেটিকে আমরা ১ম দিকে ঠাট্টা করে বলতাম যে এখানে আ চট্টগ্রাম এর আঞ্চলিকতা, গ্রামীণ ব্যাংক এবং 3G এর থিওরি একত্রে একটা সরকার জগা খিচুড়ি সরকার করেছে, সেটাও এখন নেই। সরকার কে চালাচ্ছে? সরকার কোথায় চলছে? আ ছাত্র জনতা কি করছে? সমন্বয়করা কি করছে? এনসিপিরা কি করছে? এবং এই সময়ের মধ্যে বারবার শুধু পরিবর্তন হচ্ছে। ছাত্র জনতা থেকে পুরো যে ক্ষমতা, সেটা চলে আসলো সমন্বয়কদের কাছে। সমন্বয়কদের পুরো ক্ষমতা চলে আসলো সরকারের কাছে। সরকারের মধ্যে আবার ক্ষমতায় ভাগ বসালো এনসিপি। এনসিপির মধ্যে ভাগ বসালো জামাত। জামাতের সাথে ভাগ বসালো, ক্ষমতার ভাগ বসালো বিএনপি। এবং যখন এই ভাগাভাগি হচ্ছিল ১ম ৩-৪ মাসে কোনো গন্ডগোল হয়নি। আর এখন সবাই সবার বিরুদ্ধে লেগে গেছে। যে দহরম-মহরম সম্পর্ক ছিল জামাতের সঙ্গে এনসিপির, সেই দহরম-মহরম সম্পর্ক এখন ওহী-নকুল সম্পর্কে পরিণত হয়েছে। এনসিপির নেতারা বলার চেষ্টা করছে যে তাদের এই বিপ্লবের পেছনে বা গণঅভ্যুত্থানের পেছনে শিবিরের কোনো ভূমিকা ছিল না। শিবিরের ডাকে কেউ আসেনি। শিবির বলার চেষ্টা করছে ওরা কারা? সমস্ত লজিস্টিক সাপোর্ট আমরা দিয়েছি। আমরা শুধুমাত্র ওদেরকে হুকুম দিয়েছি। আর ওরা সেটা ঘোষণাপত্রে শুধু পাঠ করেছে। দে ডিড নাথিং। গোপন জায়গা থেকে আমাদের শেখানো বলি, আমাদের বক্তব্য তারা শুধু পাঠ করেছে, আর যা কিছু করার জামাত এবং শিবির করেছে। আর এতে অপমানিত হয়ে বিপ্লবের, গণঅভ্যুত্থানের, গণজাগরণের যারা নায়ক, ১ বছরের মাথায় এসে তারা বলার চেষ্টা করছেন যে নো, এই বিপ্লবে শিবিরের ডাকে কেউ আসেনি। শিবির ভিন্নভাবে, জামাত ভিন্নভাবে অন্যান্য রাজনৈতিক দলের মতো কিছু একটা করে থাকতে পারে। কিন্তু তাদের নেতৃত্বে বিপ্লব সংগঠিত হয়নি, গণঅভ্যুত্থান হয়নি, আর তাদের ডাকে সাড়া দিয়ে লোকজন রাস্তায় নামেনি। বিশেষ করে শিবিরের যে সভাপতি, তাকে নিয়ে যে মানে বিরোধ হচ্ছে নাহিদের সাথে এবং শিবির সভাপতির সঙ্গে, এই বিরোধ এখন দেশের টক অফ দ্য কান্ট্রি। তো ফলে কি হলো? সবকিছু ১ বছরের মাথায় এসে তছনছ হয়ে গেছে। শুধু তাই নয়, যারা একেবারে ১ম সারির সমন্বয়ক ছিলেন, সেই সমন্বয়কদের মধ্যে যারা এখন ১ম সারির এনসিপি নেতা হয়েছেন, আবার এই এনসিপি নেতাদের যে অংশটি সবার অলক্ষ্যে চুপি, চুপি সরকারের মধ্যে আছেন, বিশেষ করে ২ জন আসিফ এবং মাহফুজ, তারা ভার্সেস যারা এখন রাজপথে আছেন তারা। কিংস পার্টির রূপে যারা সেনাবাহিনীর প্রোটোকল নিয়ে, পুলিশের প্রোটোকল নিয়ে, জামাত শিবিরের যাকে বলা হয় সমর্থন নিয়ে সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছেন, তাদের মধ্যে তাদের মধ্যে এখন লেজ কাটাকাটি। একদল বলছে ওর লেজ কেটে গেছে, এইজন্য আমার লেজ কাটার জন্য সে চেষ্টা করছে। তারপর একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। এবং এর বাইরে পর্দার আড়ালে যে কত অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেটা একমাত্র যারা ভুক্তভোগী তারাই বলতে পারবে। তবে আমরা যারা সাধারণ জনগণ, যারা এই বিপ্লবকে নিয়ে ভীষণ রকম আশাবাদী ছিলাম, আমাদের সেই আশা এখন রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছে। এই আতঙ্ক যেন আর না বাড়ে, আমরা যেন একটা সঠিক গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে আসতে পারি এবং আমাদের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের